GoPro Hero 11 and the longest bike tour from Chittagong to Sylhet. সময়টা ছিল শীতের শেষের দিকে। ট্রিপটার কথা মনে পড়লে এই প্রচণ্ড গরমে এখনও ঠান্ডার অনুভূতি হয়। সত্যিই মিস করতেছি সেই হাড় কাঁপানো শীতকে। অবশ্য আমি যাওয়ার পথে GoPro 11 এর বিভিন্ন মোডস অ্যান্ড অ্যাজ এ মোটো ব্লগার মোস্ট ইম্পর্টেন্ট থিংসগুলো নিয়ে এক্সপ্লেইন করেছি। হোপ টু সি অন মাই চ্যানেল অ্যান্ড লেট মি নো ইউর রিয়াকশনস। ফাইনালি GoPro Hero 11 নিয়ে নিলাম। তবে আমার কাছে অলরেডি কিন্তু GoPro 9 আছে। এই দুইটা সাইজ অ্যান্ড ডাইমেনশন দেখতে একই হলেও এই দুইটার ওজনে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। GoPro 9 যেখানে 158 গ্রাম, সেখানে GoPro 11 হচ্ছে 128 গ্রাম। সো যত কম তত ভালো, এটা আমার হেলমেটে ক্যারি করতে ইজি হবে। এটা GoPro 11 এর হয়তো একটা পজিটিভ সাইড হতে পারে অ্যাজ এ মোটো ব্লগার হিসেবে। GoPro 9 থাকার সত্ত্বেও কেন GoPro 11 নিলাম? আপনি যদি একজন মোটো ব্লগার হয়ে থাকেন বা আপনার কাছে যদি GoPro এর আগের ভার্সনগুলো থেকে থাকে, আই মিন 10, 9, 8, 7, সেগুলোকে ক্রস করে GoPro 11 আপডেট করা আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত, বা GoPro 11 আপনার মোটো ব্লগিংয়ে কতটুকু গুরুত্ব বহন করতেছে, এই সমস্ত সব বিষয়গুলো আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ ইন ডিটেলস প্র্যাকটিক্যালি শেয়ার করব অন দ্য ওয়ে টু ঢাকা। ওকে দেন, আর বেশি কথা না বলি, ঢাকা যেতে যেতে আপনাদের সাথে GoPro 11 এর মেইন ফিচারগুলো আলোচনা করব অ্যান্ড মোটো ব্লগার হিসেবে GoPro 11 এর যে ফিচার্সগুলো আপনার কাজে লাগবে সেগুলোর আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আসসালামু আলাইকুম, দিস ইজ ভৌমিক। ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রেশ নিউ এপিসোড। আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ হচ্ছে আজকে আমি ঢাকা যাওয়ার পাশাপাশি আপনাদেরকে GoPro Hero 11 এর মেইন ফিচার্স প্লাস অ্যাজ এ মোটো ব্লগার হিসেবে এই GoPro 11 আপনাকে কতটুকু বেনিফিট দিচ্ছে সেগুলো আলোচনা করব অ্যান্ড এটার একটা প্র্যাকটিক্যাল ইউজ আপনি দেখতেছেন অলরেডি। এনিওয়ে, আমি এখন আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। সো ফার সো গুড, 16 কিলোমিটার চালাই ফেলছি। ওকে, চলুন তাহলে আমরা GoPro এর মেন ফিচারগুলো জানতে 265 কিলোমিটার এই জার্নিটা শেষ করি। GoPro 11 এর ফার্স্ট যে মেন ফিচারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে এটার ক্যামেরা রেজলিউশন। আমি GoPro 9 যেটা ইউজ করি সেটা ক্যামেরা রেজলিউশন হচ্ছে 23 মেগাপিক্সেল। এখানে GoPro 11 এর ক্যামেরা রেজলিউশন হচ্ছে 27 মেগাপিক্সেল। সো এই যে আপগ্রেডটা, ডাবল আপগ্রেডেশন হয়েছে, এটাতে আপনার লাভটা কি? লাভটা হচ্ছে আপনি যখন 16:9 আপনি ভিডিও করবেন, তখন আপনি যদি রিলস বানাতে চান বা শর্টস বানাতে চান, তখন আপনার যে জুম ইন বা জুম আউটের প্রয়োজন হবে, তখন কিন্তু পিক্সেল লস হবে না, যেটা আমি অ্যাকচুয়ালি 9 একটু ফিল করছি। আই হোপ এই সলিউশনটা GoPro 11 দিয়ে দিচ্ছে। অ্যান্ড আপনি যদি 7:8 বা 8:7 সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তখন আপনি যদি ভিডিওটা জুম ইন করেন, স্পেশালি যখন আপনি ফিশ আয় যে ভাবটা আছে ওটা যদি নিয়ে যেতে চান ক্যামেরা থেকে, বা এটাকে একটু ফ্ল্যাটেন করতে চান, তাহলে আপনার এই 27 মেগাপিক্সেল হয়তো কাজ দিবে আপনাকে। আপনার পিক্সেলটা লস হবে না, পিক্সেলটা প্রিজার্ভ থাকবে। এখন আসছি কুমিরা ফেরিঘাট। এনিওয়ে, আমি GoPro Hero 11 এর সেকেন্ড যে মেন ফিচারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটার প্রসেসর। GoPro Hero 11 এ দেওয়া হয়েছে JP2 প্রসেসর। এতে করে যে সুবিধাটা পাবেন, আপনি যখন এটা কন্টিনিউ চালায় রাখবেন বা কন্টিনিউ ব্লক করবেন, তখন এটা ওভারহিটিং কোনো ইস্যু থাকবে না বা অটো অফ হয়ে যাবে না। অ্যাকচুয়ালি আমি আমার GoPro 9 আগের ভার্সনের যে 9টা আছে এটাতে যখন আমি কন্টিনিউ চালাই রাখতাম, তখন ওভারহিটিংয়ের সমস্যা পাইছি অ্যান্ড ওভারহিট হয়ে এটা অফ হয়ে যেত। দেন এটাকে আবার অন করার জন্য আমাকে 10 থেকে 20 মিনিট আমাকে ওয়েট করতে হতো। তো ওই প্রবলেমটা আমি কিন্তু GoPro Hero 11 পাই নাই। জানি না এটা নতুন হিসেবে কি ভালো সার্ভিস দিচ্ছে নাকি প্রসেসরের জন্য। থার্ড যে মেন ফিচারটা নিয়ে আলোচনা করব GoPro Hero 11 এর, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, স্পেশালি হচ্ছে ক্রিয়েটরদের জন্য। সেটা হচ্ছে GoPro এর কালার প্রোফাইল। GoPro Hero 11 মোট 3টা কালার প্রোফাইল দেওয়া হয়েছে। একটা হচ্ছে আপনার ফ্ল্যাট মোড, সেকেন্ড হচ্ছে ন্যাচারাল অ্যান্ড থার্ড হচ্ছে ভাইব্রেন্ট মোড। আমি অবশ্য এখন ন্যাচারাল মোডে আছি। এই ন্যাচারাল মোডে আপনাকে কোনো ধরনের কালার গ্রেডিং করতে হবে না, GoPro নিজেই সব কিছুর কালার নিয়ে নিবে। এটা খুবই ইজি মোড, যারা ডেইলি ব্লগ আপলোড করতে চান উইদাউট এনি হ্যাসেল, বা যাদের কাছে অনলি মোবাইল ফোন আছে
কালার গ্রেডিং নিয়ে বেশি হ্যাসেল পোহাইতে হয়, তাদের জন্য ন্যাচারাল মোড ইজ বেস্ট। এখন যে মোডটা আছে কালার প্রোফাইলে সেটা হচ্ছে ভাইব্রেন্ট মোড। অ্যাজ ইউ ক্যান সি ন্যাচারাল মোড চাইতে কিন্তু ভাইব্রেন্টটা আরও বেশি ভাইব্রেন্ট, আই মিন বাংলাতে যদি বলি এটা অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে আর কি। প্রতিটা জিনিসের কালার কিন্তু সে একটু হাই করে নিচ্ছে, স্যাচুরেশন থেকে শুরু করে এভরিথিং। আপনার ন্যাচারাল মোডে একটা মিডিয়াম পর্যায়ে থাকলেও কালারটা ভাইব্রেন্ট মোডে এসে সে এটাকে আরও বেশি হাইলাইট করে ফেলে। এখন যে মোডটা দেখতেছেন এটা হচ্ছে গোপ্রো হিরো 11-এর ফ্ল্যাট মোড। আর এই ফ্ল্যাট মোডটা হচ্ছে স্পেশালি ক্রিয়েটরদের জন্য অ্যান্ড প্রফেশনাল এডিটিংয়ের জন্য ফ্ল্যাট মোড ইজ বেস্ট। আপনি ন্যাচারাল মোড বা ভাইব্রেন্ট মোডে যেখানে 1 মিনিট ভিডিওতে 1 GB স্টোরেজ আপনার দখল করবে, সেখানে ফ্ল্যাট মোডে কিন্তু এটা দ্বিগুণ করতে পারে বা 3 গুণও করতে পারে। এনিওয়ে ফ্ল্যাট মোডের বিশেষত্ব হচ্ছে এই যে প্রতিটা কাজ বা প্রতিটা বিষয়ের সে আলাদা আলাদা কালার প্রিজার্ভ করবে। আপনি যখন এডিটিংয়ে যাবেন তখন সেগুলোকে আপনি ইচ্ছা মতো কালার গ্রেডিং করতে পারবেন, কোনো ধরনের পিক্সেল লস হবে না। আপনি ইচ্ছা মতো আপনার কালারটারে ফেলতে পারবেন, পুরো ভাইবটাই আপনি চেঞ্জ করে দিতে পারবেন বিভিন্ন ধরনের প্রিমিয়াম লাইট বা কালার গ্রেডিং প্রোফাইল ইউজ করে। সো যারা ক্রিয়েটর, যারা হাই এন্ড ডিভাইস ইউজ করে, যারা পোস্টার এডিটিং বা কালার গ্রেডিং করতে পছন্দ করেন, তাদের জন্য ফ্ল্যাট মোড ইজ দেয়ার ফর ইউ। আমি অবশ্য পার্সোনালি ফ্ল্যাট মোড ইউজ করি। এখন যে প্রিসেটটা ইউজ করতেছি সেটা হচ্ছে 2K 60 ফ্রেম পার সেকেন্ডে ফ্ল্যাট মোডে আছে। সো আমি ভিডিওগুলা রেকর্ড করার পর দেন হচ্ছে আমি কম্পিউটারে সেটাকে কালার গ্রেড করি বা ইচ্ছা মতো এডিটিং করে দেন সেটার ভাইবটা চেঞ্জ বা ভাইবটাকে অন্য একটা বিশেষতা দেওয়ার ট্রাই করি। আপনাদের সাথে কথা বলতে বলতে টানা 145 কিলোমিটার চালাই ফেলছি। আর এখন আসছি কুমিল্লাতে, কারণ 14 গ্রাম পিছনে ফেলে আসছি। ওকে, লেটস টেক এ ব্রেক। গোপ্রো এর আলাদা একটা স্পেশালিটি হচ্ছে এটার স্টেবিলাইজেশন। গোপ্রো হিরো 11-এ আপনি পাচ্ছেন হাইপার স্মুথ 5.2, অর্থাৎ আলাদা করে আপনাকে গিম্বল কিনতে হবে না ক্যামেরা স্টেবল করার জন্য। সব কিছু ক্যামেরাতে দেওয়া আছে অ্যান্ড আপনি যদি অটোমেটিক্যালি এটা অন করে দেন তাহলে সেই সিচুয়েশন অনুযায়ী ক্যামেরাটাকে স্টেবল করবে। আর আপনি যেটা থ্রু দিয়ে আমাকে দেখতেছেন এটা হচ্ছে গোপ্রো 9। গোপ্রো 9-এ স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে হাইপার স্মুথ 3.2, অর্থাৎ 11 থেকে 2 পয়েন্ট কম। বাট আমি গোপ্রো 9-এর স্টেবিলাইজেশনে অনেক বেশি স্যাটিসফাইড অ্যান্ড আই থিঙ্ক গোপ্রো হিরো 11-এ 5.2 যেহেতু আছে তো এটা আরও বেশি স্মুথ হবে। আর আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, খেয়ে দিয়ে আবার রাস্তায় উঠি অ্যান্ড বাদ বাকি যে ফিচারগুলো আছে সেগুলো আলোচনা করতে করতে 265 কিলোমিটার রাইড শেষ করি। গোপ্রো হিরো 11-এর 5th মেইন ফিচারটা হচ্ছে হাইপার ভিউ। আর এই হাইপার ভিউ নিয়ে কিন্তু সেই লেভেলের হাইপ চলছে। আর এটার একটা রিজনও আছে, গোপ্রোর যে আগের ভার্সনগুলো আছে স্পেশালি 10, 9, 8, 7 এগুলাতে আপনি পাচ্ছেন সুপার ভিউ, আর শুধুমাত্র গোপ্রো 11-এই পাচ্ছেন হাইপার ভিউ। ওকে, লেটস সি সাম এক্সাম্পলস। এটা হচ্ছে গোপ্রো হিরো 9-এর সুপার ভিউ। আপনি অত বেশি ডিফারেন্স এখানে বুঝবেন না, বাট আপনি যদি আমার বাইকের লুকিং গ্লাসের দিকে নোটিস করেন তাহলে দেখবেন আমার বাইকের লুকিং গ্লাসটা কিন্তু একটা মিডিয়াম পর্যায়ে ওয়ার্ক হয়েছে অ্যান্ড দিস ইজ হাইপার ভিউ। হাইপার ভিউতে আমি যদি লেন্সের আশেপাশে হাত নিয়ে যাই তাহলে সেটাও সে ক্যাপচার করে ফেলছে। অ্যান্ড আরেকটা বিষয় যদি আপনারা নোটিস করেন তাহলে বুঝতে পারবেন গোপ্রো হিরো 9-এ সুপার ভিউতে কিন্তু আমার লুকিং গ্লাসগুলো যে পরিমাণ ওয়ার্ক হয়েছে অ্যান্ড গোপ্রো হিরো 11-এ হাইপার ভিউতে কিন্তু এই ওয়ার্কের পরিমাণ আরও বেশি। সুপার ভিউ এর রেশিও হচ্ছে সে 4:3 সাইজের ইমেজকে 16:9 ফ্রেমে কনভার্ট করছে, আর সেখানে হাইপার ভিউ 8:3 সাইজের ইমেজকে 16:9 ফরম্যাটে কনভার্ট করতেছে। সো there is a huge difference. গোপ্রো হিরো 11-এ হাইপার ভিউ নিয়ে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি আপনি হাইপার ভিউ কিন্তু 4K 60 ফ্রেম পার সেকেন্ড ছাড়া করতে পারবেন না। আই মিন হাইপার ভিউ যদি আপনাকে অন করতেই হয় তাহলে 4K 60 ফ্রেম পার সেকেন্ড প্লাস করতে হবে, মানে এর নিচে আপনি করতে পারবেন না। আই মিন 1080p থেকে শুরু করে 2K 60 ফ্রেম বা 2K 120 ফ্রেম পার সেকেন্ডও কিন্তু আপনি হাইপার ভিউ অন করতে পারবেন না। আপনাকে অবশ্যই 4K-তে এই হাইপার ভিউটা অন করতে হবে। এটাতে করে যে সমস্যাটা হয় স্পেশালি বাংলাদেশে মোস্ট অফ দ্য মানে কম্পিউটার থেকে শুরু করে মোস্ট অফ দ্য ফোন 2K এর বেশি সাপোর্ট করে না। আর 2K এর বেশি 4K যদি আমরা ফোনে নেই তাহলে সেটা অনেক বেশি প্রসেসরটাকে ভারী করে ফেলে, বা কম্পিউটার বা যে কোনো ডিভাইস হোক সেটা একটু ভারী হয়ে যায় বা এডিটিং করতে কষ্ট হয়ে যায়। সো
সো আপনি যদি গোপ্রো হিরো 11 নেন হাইপার ভিউকে কেন্দ্র করে, তাহলে আমি বলবো আপনাকে অবশ্যই ওই ধরনের একটা ডিভাইস রাখতে হবে হাই এন্ডের। আর আইফোন হলে তো ভিন্ন কথা, আইফোনে অবশ্য 4K সাপোর্ট করে, বাট তারপরেও সেটা আইফোন প্রসেস করতে একটু কষ্ট হয়। আপনি যদি পানির মতন কাজ করতে চান গোপ্রো ফুটেজ নিয়ে, তাহলে 2K 30 ফ্রেম পার সেকেন্ড বা 2.7K 60 ফ্রেম পার সেকেন্ড ইজ বেস্ট ফর ইউ। অলমোস্ট 200 কিলোমিটার চালাই ফেলছি, আমাকে আরও 60 থেকে 65 কিলোমিটার চালাইতে হবে ঢাকা পৌঁছাইতে হলে। আর সামনে হচ্ছে দাউদকান্দি টোল প্লাজা। কত করে? 20 টাকা, 10 টাকা? আচ্ছা আচ্ছা, আচ্ছা 15 টাকা। একটু মাছ বরাবর দাঁড়াবো, কখনো কিন্তু এই জায়গায় দাঁড়ায় নেই, ফার্স্ট টাইম এই জায়গায় দাঁড়াবো। এখানে ওকে, এটা মেবি মেঘনা নদী, আর মেঘনা নদীর বুকে চর জেগে আছে অ্যান্ড বসত বাড়ি পর্যন্ত বেঁধে ফেলছে ওরা, পাকা বিল্ডিং দেখা যাচ্ছে ওদিক দিয়ে। অবশ্য নদী ওদেরকে দখল করে ফেলছে, ওরা নদীকে দখল করে নাই, এই হচ্ছে হিসাব। এই ব্রিজে ফার্স্ট টাইম দাঁড়ালাম, দাউদকান্দি ব্রিজে। দাউদকান্দি ব্রিজের পর থেকে এই রাস্তাটা আমার চালাইতে খুব বিরক্ত লাগে, স্পেশালি রোডটা ন্যারো অ্যান্ড বাম্পি টাইপের রোড, আর মাঝে মাঝে তো এমন বাম্পি কি আর বলতাম। ঢাকা জ্যামের শহর। এনিওয়ে 221 কিলোমিটার চালাই ফেলছি, আর আমি নারায়ণগঞ্জের আগে নতুন যে 300 ফিটের রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমি ইমতিয়াজ ভাইয়ের বাসায় চলে যাব। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ এখানে বলতেছে 1 hour 45 মিনিট লাগবে আর 49 কিলোমিটার। আমি অবশ্য ভুলটা হয়ে ওনার বাসায় যাব 300 ফিট রাস্তা দিয়ে। ফাইনালি ভুলটা রাস্তাটাতে উঠে গেছি। ভুলটা একটা রাস্তার নাম, বুঝছেন, অন্য কিছু ভাবিয়েন না। এনিওয়ে ঢাকাতে ঢোকার জন্য 3টা রাস্তা আমাকে গুগল সাজেস্ট করছে, বাট ওখান থেকে ইমতিয়াজ ভাই বললো যে এই রাস্তা দিয়ে চলে আসেন, জ্যাম কম হবে, বাট কিলোমিটার 3-4 কিলোমিটার একটু বেশি হতে পারে, বাট ইটস ওকে। কিন্তু আপনি যদি ওই রাস্তাগুলো দিয়ে যান তাহলে জ্যামে যাবে, আপনাকে রাতের 8টায়ও পৌঁছাতে পারবেন না আমাদের বাসায়। সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা। আমি চাইছিলাম সূর্য ডুবার আগেই ইমতিয়াজ ভাইয়ের বাসায় পৌঁছে যেতে, বাট হইল না। গুগল বলছিল আমি 5টার ভিতরে ঢুকে যাব, মানে 5টার ভিতরে পৌঁছে যাব ঢাকাতে। 3:30টার দিকে কিন্তু আমি ঢাকাতে ঢুকে গেছিলাম, বাট জ্যামে কি আর বলবো, এখনও পৌঁছা হইল না আমার। বাট ওই রাস্তাগুলো দিয়ে গেলে যে পরিমাণ জ্যামটা খাইতাম, আশা করি এই রাস্তাতে আমি ওই জ্যামটা খাচ্ছি না। 300 ফিটের যে রাস্তাটা আছে এটাতে উঠে গেছি। ইমতিয়াজ ভাই আমাকে বলছিল যে আপনি ভুলটা হয়ে আসে 300 ফিটের রাস্তা হয়ে দেন ওনার বাসায় যাওয়া যাবে ইজিলি। ইয়েস, এখন উঠে গেছি, রাস্তাও অসাম। এখানে যে গাছগুলো রোপণ করা হয়েছে এগুলো যদি উঠে যায় আরো কিছু ফুলের গাছ টাছ লাগাই দেয় তাহলে সেই লেভেলে একটা রোড হবে। খুব সুন্দর একটা রোড করছে, কিন্তু মনে হচ্ছে কি বিমান ল্যান্ড করতে পারবে এখানে। আমি বাসায় ঢোকার পরে তুই ডুববি, এখন ডুবিস না, কারণ আমি ভাইজার যেটা লাগাইছি এটা হচ্ছে কালো ভাইজার। তো রাত হলে এমনিতে তো চোখে দেখি না, আরো দেখবো না চোখে। সিটিতে ঢুকতে না ঢুকতেই জ্যাম, পুরাই রেড।
গাড়িটা যে জায়গায় দাঁড়ায় ছিল ওই জায়গাটা খুবই রিস্কি। এমনিতেই বাসের মাঝখানে পিষ্ট হয়ে অনেকে প্রাণ হারাইছে অ্যান্ড পঙ্গুত্ব অর্জন করছে। সো এই সমস্ত বিষয়গুলা কেয়ারফুলি থাকা উচিত সবারই। চলন্ত দুই বাসের মাঝখানে দাঁড়ানো উচিতই না, খুবই রিস্কি। আমি সেজন্য দাঁড়াইয়ে তাকে তাড়াতাড়ি যাইতে দিলাম। ফাইনালি ইমতিয়াজ ভাইয়ের বাসায় চলে আসছি। ভাই কিন্তু আমাকে সেই ট্রিপ দিছেন ভাই, বুঝছেন? গাড়িকে এদিক দিয়ে ঢুকাই ফেলবো? ভাই সেই সেই গুরান্টি খাইলাম ভাই। ভাই আমার সাথে গুগল কি মস্কারি করছে? এটা মানে হ্যাঁ দেখেন না, এটা নরমালি ওখানে দেখাই না, ইম্পসিবল। আচ্ছা, ইম্পসিবল, ওদিক দিয়ে কোনো ওয়ে নাই। আমার সাথে তো গুগল 7-8 বছর আমিও জীবনে ওদিক দিয়ে যাইনি। সিরিয়াস টাইপের মস্কারি করছে। আমি যে ঘোরা ঘুরছি ডাবল স্ট্যান্ডে দিতে গাড়ি ওজন হয়ে গেছে না ভাই? গাড়ি ওজন হয়ে গেছে। অফ করে দেন ভাই। 272 কিলোমিটার। যাক, জার্নি তো খারাপ হয় নাই। না, জার্নি অসাম ছিল। এই যে আপনার গ্রামে ঢুকে এটা খারাপ করে দিছে আর কি। হ্যাঁ, তবে বেশি মজা লাগছে আপনার 300 ফিট রুটটাতে। আমি বলছি না আপনাকে, মানে আপনার জ্যাম এদিক দিয়ে 7-8 কিলোমিটার বেশি। হ্যাঁ হ্যাঁ, মানে 100 চালাচ্ছি, কোনো খবর হচ্ছে না গাড়িটা। রাস্তা ভাঙা ছিল। আচ্ছা, বিমানসে একদম স্মুথ এখন। আপনি মনে হয় আসার সময় দিতে আসছেন না চিরং থেকে? আচ্ছা আচ্ছা। আমি অলওয়েজ ওটাই প্রেফার করি। যাক, রেডি।